নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন গন বাংলা চ্যানেল। তো আজকে প্রতিদিনের মতনই কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে তোমাদের 20 জানুয়ারি 2024-এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকগুলো শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্রতিদিনের মতনই, যে তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি, তারা নিচে দেখাও ব্ল্যাক কালারের লেখা সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং অবশ্যই ভিডিওটি দেখার পর শেষে তোমরা লাইক করবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। তোমাদের এই ছোট ছোট ইনিশিয়েটিভগুলো কি করতে হেল্প করবে আমাকে, যে ভিডিওটি আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেবে। তো এই ছোট ছোট ইনিশিয়েটিভগুলো তোমরা, আমার রিকোয়েস্ট, তোমরা করবে। চলো কথা না বাড়ি আমরা টপিকে চলে যাচ্ছি। তো ফার্স্ট টপিকে বলেছে উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড, যেটা ব্যাঙ্গালোর এবং দিল্লি এয়ারপোর্টকে বেস্ট এয়ারপোর্টের অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হয়েছে। ব্যাঙ্গালোর এবং দিল্লি এয়ারপোর্ট একসাথে এই প্রেস্টিজিয়াস বেস্ট এয়ারপোর্টের অ্যাওয়ার্ড এবছর পেল, যেটা উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024 হিসাবে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, সিভিল এভিয়েশন এর জন্য যে কেন্দ্রীয় মন্ত্রী, তিনি যে জ্যোতিরাদিত্যা সিন্ধিয়া, তিনি এই উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ডকে প্রদান করেছেন এবং সেটা হচ্ছে এটা 4th এডিশন। ঠিক আছে, তিনি সিভিল এভিয়েশন সেক্টরে এটা প্রদান করেছেন। বেস্ট এয়ারলাইন এর অ্যাওয়ার্ড পেয়েছে এই বছর ভিস্তারা টাটা সিয়া এয়ারলাইন্স লিমিটেড অ্যাট দি উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024। বেস্ট এয়ারলাইন এটা। আর আমি আগে যেটা বললাম তোমাদের, এটা বেস্ট, আজকের টপিক হচ্ছে তোমার, এটা মেনলি দেওয়া হচ্ছে বেস্ট এয়ারপোর্টের। বেস্ট এয়ারপোর্ট হচ্ছে বেঙ্গালুরু এবং দিল্লি, আর বেস্ট এয়ারলাইন্স হচ্ছে ভিস্তারা টাটা সিয়া এয়ারলাইন্স। ঠিক আছে, আর এয়ার ইন্ডিয়া অর্জন করেছে কি ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, বেস্ট ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির জন্য, এবং অ্যালায়েন্স এয়ার ওয়াজ অ্যাকনোলেজ ফর দি রিজিওনাল কানেক্টিভিটির জন্য। অ্যালায়েন্স এয়ার যে আছে, সে রিজিওনাল কানেক্টিভিটিতে ভালো অবদান রেখেছে, এবং যে এয়ার ইন্ডিয়া রয়েছে সে হচ্ছে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিতে ভালো অবদান রেখেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ওয়াজ নোটেবলি ডিক্লেয়ার্ড এ সাস্টেনেবিলিটি চ্যাম্পিয়ন। আর জিএমআর হচ্ছে গ্র্যান্ডি মাল্লিকার্জুনা রাও, তার যে এয়ারলাইন্সের গ্রুপ রয়েছে, তারাও বেস্ট অ্যাভিয়েশন সার্ভিস প্রোভাইডার উইথ স্কাইওয়েজ এয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের একসাথে তারা বেস্ট অ্যাভিয়েশন সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, তারপরে ফর আউটস্ট্যান্ডিং কার্গো সার্ভিস ইন্ডিয়ান অয়েল স্কাইলাইন্স প্রাইভেট লিমিটেড পেয়েছে ফুয়েল সার্ভিসের জন্য, এবং জিএমআর পেয়েছে অ্যারো একাডেমির জন্য পেয়েছে। অ্যাডিশনালি সেভারেল আদার অর্গানাইজেশন বিভিন্ন অন্যান্য যে অর্গানাইজেশনগুলো রয়েছে, তারাও এই উইংস ইন্ডিয়া থেকে তাদের এক্সিলেন্সের জন্য তাদেরকে অ্যাওয়ার্ডেড করা হয়েছে। ঠিক আছে, তো এখানে এটাই বলেছে। হ্যাঁ, তো চলো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তী টপিকে দেখো কি বলেছে। ক্যাবিনেট এই মানে মেমোরেন্ডাম অফ ইন্টেন্ট, তা হচ্ছে কি করলো, ইন্ডিয়া নেদারল্যান্ডের সাথে একসাথে চুক্তি স্বাক্ষর করলো কি নিয়ে, মেডিকেল প্রোডাক্ট রেগুলেশনের ওপর। ঠিক আছে, বিটুইন দি রেগুলেটর অথরিটি অফ টু কান্ট্রিজ, কি করতে, তাদের মেডিকেল প্রোডাক্টকে রেগুলেশন করতে, কিসের ওপর, ফার্মাকিউটিক্যালস এর ওপর। ঠিক আছে, ফার্মাকিউটিক্যালস এবং সেগুলোর র মেটেরিয়াল এবং ফার্মাকিউটিক্যালস ইউজ, বায়োলজিক্যাল প্রোডাক্ট, মেডিকেল ডিভাইস, কসমেটিক্স প্রোডাক্টের উপর নিয়ে সমঝোতা করতে তারা এই চুক্তি স্বাক্ষর করলো ইন্ডিয়া এবং নেদারল্যান্ড, দুটি দেশ। ঠিক আছে, এটি 7ই নভেম্বর 2023 হয়েছে দুই দেশের মধ্যে। কি করতে, মেডিকেল প্রোডাক্টকে রেগুলেট করতে। ঠিক আছে, দুই দেশের মধ্যে এই মেমোরেন্ডাম অফ ইন্টেন্ট, যেটা স্টাবলিশ করা হয়েছে কি একটি, এই স্টাবলিশের মাধ্যমে, এই ময়ের মাধ্যমে কি করা হয়েছে, একটি ফ্রেম তৈরি করা হচ্ছে কিসের, কোঅপারেশন অফ এক্সচেঞ্জ, মানে দুটি দেশের মধ্যে এই ঔষধ, মেডিসিন এবং ফার্মাকিউটিক্যালস ডিভাইস এবং মেডিকেল ডিভাইস, কসমেটিক্স, এসব নিয়ে বিভিন্ন ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য এই সমঝোতা করা হয়েছে। ঠিক আছে,
এরা কাদের মধ্যে হচ্ছে আমাদের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসসিও এবং মিনিস্ট্রি অফ হেলথ ওয়েলফেয়ার এবং স্পোর্ট কিংডম অফ নেদারল্যান্ডের সাথে করা হচ্ছে, ঠিক আছে। স্পোর্টস কিংডম, হ্যাঁ, মিনিস্ট্রি অফ হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস কিংডম অফ দি নেদারল্যান্ড। আর আমাদের ভারতের হচ্ছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। এই দুই সংস্থার মধ্যে করা হয়েছে, মাথায় রাখবে, ঠিক আছে। এটা কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস কিংডম অফ দি নেদারল্যান্ড। আর এই মেমোরেন্ডাম অফ ইন্টেন্ট কি করবে, আমাদের মেডিকেল প্রোডাক্টকে প্রমোট করবে নেদারল্যান্ডে, ঠিক আছে। এর জন্য এটা দুই দেশের মধ্যে, ইন্ডিয়া এবং নেদারল্যান্ডের মধ্যে একটি বাইলেটারাল চুক্তি স্বাক্ষর করা হয়েছে। দেখো ফাস্ট্যাগ কি বলেছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কি করলো, ওয়ান ভেহিকল ওয়ান ফাস্ট্যাগ ইনিশিয়েটিভ চালু করেছে। এখানে মূল উদ্দেশ্য কি, এই যে হাইওয়েতে যেসব গাড়ি আর কি চলে, তো তাদেরকে কি করতে হয়, টোল ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। বিভিন্ন টোল প্লাজাগুলোতে টোল ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সকে যদি আরো দ্রুত যাতে সম্পূর্ণ করা যায়, তার জন্য এই ফাস্ট্যাগ, তোমরা এতদিন চলছিল এই ফাস্ট্যাগ, কিন্তু এটা নতুন করে আবার একটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে ওয়ান ভেহিকল ওয়ান ফাস্ট্যাগ। কেননা মাল্টিপল গাড়িতে একই ফাস্ট্যাগ ইউজ করা হয় অনেক সময়, আবার একটি গাড়িতে আবার মাল্টিপল ফাস্ট্যাগ ইউজ করা হয়। এই জিনিসটার যে দ্বন্দ্ব বা দ্বিধা, এটাকে চিরতরে বন্ধ করার জন্যই এই ওয়ান ভেহিকল ওয়ান ফাস্ট্যাগ ইনিশিয়েটিভ আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি চালু করেছে। এটি কি করবে, ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেমকে আরো দ্রুত উন্নতি করবে এবং কি করে প্রোভাইড সিমলেস মুভমেন্ট অফ টোল প্লাজাগুলোকে আরো সিমলেস মুভমেন্টকে দ্রুত করবে, ঠিক আছে। এটা বলেছে দি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে সেইড ইন দিস স্টেটমেন্ট মঙ্গলবারে বলেছে। ফাস্ট্যাগ উইথ দি ভ্যালিড ব্যালেন্স, যদি পুরোনো ফাস্ট্যাগুলোতে যদি ভ্যালিড ব্যালেন্স থাকে কিন্তু সেখানে যদি কেওয়াইসি পূর্ণ করা না থাকে, তাহলে সেটা অবশ্যই 2024-এর 31শে জানুয়ারির মধ্যে ব্ল্যাকলিস্ট বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তাই এই ইনকনভিনিয়েন্সকে এড়াতে তাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে সেই ফাস্ট্যাগুলোতে, ঠিক আছে। না করলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। আর যদি এনএইচএ হ্যাজ আর্জ, এবং এটাও দাবি করেছে যে ফাস্ট্যাগ ইউজার্সদের জন্য যে ওয়ান ভেহিকল ওয়ান ফাস্ট্যাগ ডিসকার্ড অল দি আর্লিয়ার ইস্যুস ফাস্ট্যাগ থ্রু দেয়ার রেসপেক্টিভ ব্যাঙ্কস। আর এটাও রিকোয়েস্ট করেছে যাদের দীর্ঘদিন পুরনো ফাস্ট্যাগ রয়েছে ব্যাংকের সাথে কানেক্ট করার জন্য, সেটাকে বন্ধ করে ফেলতে বলেছে, নাহলে ওটাও ডিঅ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলি দি লেটেস্ট ফাস্টেস্ট অ্যাকাউন্ট যেগুলো রয়েছে ফাস্ট্যাগ অ্যাকাউন্ট, সেগুলোই অ্যাক্টিভ থাকবে। আর প্রিভিয়াস ট্যাক্সগুলো কি হয়ে যাবে, 31শে জানুয়ারি 2024-এ বন্ধ হয়ে যাবে। এটা পরিষ্কার করেই বলা হয়েছে। তার জন্য এখন থেকেই তোমার সতর্ক হয়ে যেতে হবে যারা হাইওয়ে ন্যাশনাল হাইওয়েগুলোতে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। এটা মেইনলি এই ন্যাশনাল হাইওয়েতে যাতে ভিড় এড়ানো যায়, সেই জন্যই দ্রুত পদক্ষেপ, যাতে ফাস্ট্যাগ টোল প্লাজাগুলোতে দ্রুত টোল ট্যাক্স তারা কালেক্ট করতে পারে, সেই ইনিশিয়েটিভের জন্য এই মানে সেই দ্রুত কাজ করার জন্য ইনিশিয়েটিভটিকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানেও সেটাই বলেছে, দি মুভ হ্যাজ বিন ট্রিগার্ড আফটার দি রিসেন্ট রিপোর্ট মাল্টিপল ফাস্ট্যাগ বিং ইউজড ইন দি পার্টিকুলার ভেহিকল অ্যান্ড ফাস্ট্যাগ বিং ইউজড উইদাউট কেওয়াইসি ইন ভায়োলেশন অফ আরবিআই ম্যান্ডেট। মানে আরবিআই ম্যান্ডেট অনুযায়ী এটাকে ভায়োলেশন হচ্ছে, যে মাল্টিপল গাড়িতে একই ফাস্ট্যাগ অনেক সময় ইউজ করা হচ্ছে, আবার একই গাড়িতে আবার মাল্টিপল ফাস্ট্যাগ ইউজ করা হয়। তো এটা একটা ভায়োলেশন, তো সেটাকে এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাপার্ট ফ্রম এছাড়াও ফাস্ট্যাগ আর সামটাইমস ডেলিভারি নট ফিক্সড অন দি উইন্ডস্ক্রিন অফ দি ভেহিকল। মানে অনেক সময় গাড়ির উইন্ডস্ক্রিনে, মানে ফ্রন্টে ফাস্ট্যাগ লাগানো থাকে না, তারা জেনে শুনেও লাগায় না, ঠিক আছে। আননেসেসারি কি হয়, সেই টোল প্লাজাগুলোতে ডিলে হয়, মানে সেখানে টোল প্লাজার কি টোল কালেকশন খুব ডিলে হয়, যেমন এটা আগেও তোমাকে বলেই ফেলেছি। অ্যাকর্ডিং টু দি স্টেটমেন্ট অনুযায়ী বলা হয়েছে, উইথ দি penetration rate of around 98% of over 80 million users, 80 মিলিয়নের মধ্যে 98% ফাস্ট্যাগ রেভলিউশনাইজ অ্যান্ড ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইন দি কান্ট্রি করা হয়ে গেছে। দি ওয়ান ভেহিকল ওয়ান ফাস্ট্যাগ ইনিশিয়েটিভ উইল হেল্প মেক টোল অপারেশন মোর এফিসিয়েন্ট অ্যান্ড এনশিওর সিমলেস অ্যান্ড কমফোর্ট জার্নি ফর দি ন্যাশনাল হাইওয়ে ইউজার্স। এটাই বলছি, ন্যাশনাল হাইওয়ে ইউজার্সের জন্য তাদের জার্নিকে কমফোর্ট করার উদ্দেশ্যেই এই ফাস্ট্যাগ প্রসেস চালু করা হয়েছে, এই পদক্ষেপ চালু করা হয়েছে। তোমাদেরকে এটা আমি ক্লিয়ার আগেই করে দিলাম, ঠিক আছে। তো ওয়ান নেশন ওয়ান ফাস্ট্যাগ, ঠিক আছে। সরি, ওয়ান নেশন আমি বলছি না, ওয়ান ভেহিকল ওয়ান ফাস্ট্যাগ, এটা ভুল হয়েছে, ঠিক আছে। ওয়ান ভেহিকল ওয়ান ফাস্ট্যাগ, ওয়ান নেশন বলে ফেলেছিলাম না। ইন্ডিয়া কি করলো, তাদের যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, 9টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে
নতুন তাদের আমাদের যে ভারতের এডুকেশনাল পলিসি রয়েছে 2020, সেই পলিসির আওতায় 9টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্সি ল্যাঙ্গুয়েজকেও অন্তর্ভুক্ত করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা ডিসাইড করেছে তাদের যে ফার্সি ল্যাঙ্গুয়েজ, যেটা ইরানের মেনলি বলতে পারো, ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ, সেই ফার্সি ল্যাঙ্গুয়েজকে আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যে আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা আছে বা স্যাংশন করা হয়েছে নতুন এডুকেশনাল পলিসির আওতায়। জয়শঙ্কর আমাদের যে বিদেশ মন্ত্রী, তিনি এটা করছেন কিছু জন্য কালচারাল লিটারেসি এবং লিঙ্গুইস্টিক যে কানেকশন ইরান এবং ইন্ডিয়ার মধ্যে, সেটাকে আরো ডেভেলপ করার জন্যই এটা করা হচ্ছে, এটাই বলেছেন। এবং 2004 সালে তামিল ছিল প্রথম ল্যাঙ্গুয়েজ যেটা গ্র্যান্ট করা হয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। 2005 সালে সংস্কৃত, 2008 সালে কন্নড় এবং 2008 সালে তেলুগুও এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের আওতায় এসেছিল। 2013 সালে মালায়ালম এবং 2014 সালে ওড়িয়া ভাষাও আমাদের এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের আওতায় এসেছিল। এবং আদার্স ল্যাঙ্গুয়েজ ডিক্লেয়ার্ড অ্যাজ দি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং আরও কিছু যেগুলো ভাষা আছে সেগুলো সেই সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারাই এখানে যুক্ত করা আছে। ইন অ্যাডিশনাল টু দিস ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, পালি, পার্সি, প্রকৃত ল্যাঙ্গুয়েজ উইল বি প্রিজার্ভড অ্যাকর্ডিং টু ইন্ডিয়াস ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর আওতায় বর্তমানে পালি, পার্সিয়ান এবং প্রাকৃতকে নিয়ে আসার কথা বলা হয়েছে। অল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর লিস্টেড ইন দি 8th শিডিউল অফ দি কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের 8ম তফসিলে এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের লিস্ট করার কথা বলা হয়েছে। তা আশা করি তোমরা বুঝতে পারলে যে ইন্ডিয়া পার্সি ভাষাকে আমাদের নতুন যে এডুকেশনাল পলিসি রয়েছে, নিউ এডুকেশন পলিসি, তার আওতায় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দিতে চলেছে। ফর্মার সিজিআই রঞ্জন গগৈ কি হচ্ছে, উইল রিসিভ আসাম হাইলাইট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। আসামের যে সব থেকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড রয়েছে তা আমাদের ফর্মার সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে রঞ্জন গগৈকে দেওয়া হচ্ছে। ফর্মার চিফ জাস্টিস আমাদের ভারতের এবং বর্তমান রাজ্যসভার এমপি রঞ্জন গগৈকে এই হাইয়েস্ট আসামের সিভিলিয়ান অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে আসাম বৈভব, যার নাম কি আসাম বৈভব। এই অ্যাওয়ার্ড প্রেজেন্ট করা হবে 10ই ফেব্রুয়ারি। ইন দি ফার্স্ট ইয়ার, প্রথম বছর এই অ্যাওয়ার্ড প্রেজেন্ট করা হয়েছিল রতন টাটাকে, যেটা 2023-এ দেওয়া হয়েছিল। আর এই অ্যাওয়ার্ড বর্তমানে দেওয়া হচ্ছে তপন শেখলা রঞ্জন গগৈকে। হ্যাঁ, ফার্স্ট জাজ অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, আমাদের উত্তর পূর্ব ভারতের প্রথম, উত্তর পূর্ব ভারতের থেকে প্রথম যিনি আমাদের জাজ এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। দেখো আমাদের যে বর্তমানে রাম মন্দির ইনগরেশন হচ্ছে, এই যে বাবরি মসজিদ এবং রাম মন্দিরের মধ্যে যে দীর্ঘদিনের বিবাদ, এই রঞ্জন গগৈ কিন্তু এর রায় দিয়েছিলেন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। দিস অ্যাওয়ার্ড রেকগনাইজেস হিজ এক্সেপশনাল এফোর্ট টু এক্সপ্লেন ডেলিভারি টু জাস্টিস অ্যান্ড এনরিচ জুরিসপ্রুডেন্স, ঠিক আছে। তার এই বিচারে পুরস্কারটি মেনলি কি বলেছে, ন্যায় বিচারের প্রসার এবং আইন শাস্ত্রকে সমৃদ্ধ করার জন্যই তাকে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে। ব্যতিক্রমী ছিলেন তিনি, ঠিক আছে, সেই দিকে লক্ষ্য রেখেই তাকে এই পুরস্কারটি বা এই স্বীকৃতিটি দেওয়া হচ্ছে। বোঝা গেল? পরবর্তী টপিকে দেখো কি বলছে, পাকিস্তান তাদের মিলিটারি স্ট্রাইক করেছে ইরানে, ঠিক আছে। আফটার ইরানিয়ান এয়ার স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান টেরিটরি, মানে ইরান প্রথমে করেছিল, তারপরে তার প্রত্যুত্তরে পাকিস্তান তারা মিলিটারি স্ট্রাইক করেছে সেই ইরানে, এখানে সেটাই বলেছে। দেখো, ইরান কন্ডাক্টেড স্ট্রাইকস অন পাকিস্তান বালুচিস্তান। ইরান সর্বপ্রথম পাকিস্তানের যে বালুচিস্তান বলে প্রভিন্স রয়েছে সেখানে অ্যাটাক করেছে। এর ফলে সেখানকার দু শিশু সেখানে মারা গেছে এবং আদার্স সেভারেল আরো অন্যান্যরা আহতও হয়েছে। তো 2 শিশু মারা গেছে, সিভিলিয়ান মারা যেয়ে থাকে, তাহলে এটা কিন্তু খুবই দুঃখের কথা, ঠিক আছে, ভাবার কথা। মানে দুদেশের সরকারের একটি কনফ্লিক্টে সাধারণ মানুষ এফেক্টেড হওয়া, এটাই হচ্ছে চিন্তার বিষয়, ঠিক আছে। সেখানে আবার 2 শিশু সেখানে প্রাণ হারিয়েছে, ঠিক আছে। এটাই বলতে চেয়েছি যে দি এক্সচেঞ্জ অফ মিলিটারি স্ট্রাইকস বিটুইন ইরান অ্যান্ড পাকিস্তান হ্যাজ এক্সক্লেটেড টেনশন ইন দি মিডল ইস্ট। মধ্য এশিয়ার এটি একটি নতুন এবং
নতুন করে টেনশন দেখা যাচ্ছে মধ্য এশিয়াতে পাকিস্তান এবং ইরানের মধ্যে, যে আর কি এই যে স্ট্রাইক হচ্ছে দুই দেশের মধ্যে, ঠিক আছে। প্রথমে ইরান করেছে বা এখন বর্তমানে পাকিস্তান তার প্রত্যুত্তরে জানিয়েছে। ইরান এবং পাকিস্তান তাদের বর্ডার শেয়ার করে, কত 900 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে, এবং পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্স শেয়ার্স বর্ডার উইথ ইরানস সিস্তান অ্যান্ড বালুচিস্তান প্রভিন্স। মানে পাকিস্তানে যেমন বালুচিস্তান প্রভিন্স রয়েছে, সেরকম ইরানেও তাদের বালুচিস্তান প্রভিন্স রয়েছে। যেমন কিনা আমাদের ভারতের যেমন কাশ্মীর রয়েছে, যেমন পাকিস্তানেরও কাশ্মীর রয়েছে, সেরকমই তাদেরও পাকিস্তানেরও বালুচিস্তান রয়েছে এবং ইরানেরও বালুচিস্তান রয়েছে, এবং সেই প্রভিন্স নিয়ে তাদের বিতর্ক। ইট ওয়াজ দি ফার্স্ট এয়ার স্ট্রাইক ইন ইরানিয়ান সয়েল সিন্স 1980 টু 88 ইরান ইরাক ওয়ার। ইরান ইরাক যে ওয়ার হয়েছিল 1980-88 সালের মধ্যে, তারপরে সর্বপ্রথম ইরানের মাটিতে এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তান, ঠিক আছে। এখানে দেখো ম্যাপে দেখো, এখানে দেখতে পারবে এই যে পাকিস্তান আর এই যে হচ্ছে ইরান, এটা হচ্ছে বর্ডার শেয়ার করছে ইরান আর পাকিস্তান 900 কিলোমিটার, ঠিক আছে, 900 মিটারে, তাই তো বলেছে না, 900 কিলোমিটারে। তো এটা হচ্ছে প্রভিন্স, এখানে বালুচিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে, এখানে কিছু অংশ এদের বালুচিস্তান প্রভিন্স রয়েছে আর এখানে এদের কিছু অংশ বালুচিস্তান প্রভিন্স রয়েছে। তো এখানে একটি টেররিস্ট সংগঠন যে দুই দেশের এই এলাকাকেই কন্ট্রোল করতে চাইছে, ঠিক আছে। রিজন কি দেখো, ইরান দাবি করছে যে সুন্নি মিলিটেন্ট, মানে যারা পাকিস্তানের ভেতরে রয়েছে তারা বেশিরভাগই কি সুন্নি। তো সেখানে সুন্নি মিলিটেন্টরা জায়সাল আদল গ্রুপ যে রয়েছে, সেখানে সুন্নি মিলিটেন্টের মধ্যে তারা হ্যাজ লিঙ্কড উইথ ইসলামিক স্টেট, ইসলামিক স্টেটের সাথে লিঙ্কড রয়েছে, এবং তারাই মুখ্য ভূমিকা পালন করেছে। সেখানে ইরানে কারমেনে যে একটি জানুয়ারি মাসে 3টি বোম হামলা হয়েছিল তার সাথে যুক্ত রয়েছে, তারা এটাই বলতে চাইছে, এবং তার প্রত্যুত্তরেই তারা এই অ্যাটাকটি করেছিল। জানুয়ারি যে 3 বোম্বিং কিল্ড করে ইরানের 100 পিপলকে মেরেছিল তাদের সাউথ ইস্টার্ন ইরানিয়ান সিটি কারমেনে, তার প্রত্যুত্তরেই তারা এই অ্যাটাক করেছিল পাকিস্তানে। আর জায়সাল আদল গ্রুপ ইজ প্রেজেন্ট অন বোথ সাইড। আমি যেটা বললাম, এই জায়সাল আদল যে শুধু পাকিস্তানে রয়েছে সেটা না, সেটা তোমার পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সেও রয়েছে, আবার ইরানের বালুচিস্তান প্রভিন্সেও রয়েছে। তোমাদের তো ম্যাপ দেখালাম। তো একটি এমন জায়গা, সেখানে দু জায়গাতেই তাদের গ্রুপ প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। Its ultimate goal is the independence in the Iran systems and Balochistan province. Pakistan is the Sunni majority country while Iran is the Shia country. দেখো, পাকিস্তান হচ্ছে সুন্নি প্রভিন্স, সেটা বালুচিস্তান, এবং ইরান হচ্ছে শিয়া প্রভিন্স, শিয়ার মুসলিম যেটাকে বলা হয় তার প্রভিন্স। আর এবং এদের দুজনের থেকে কি তোমাদের যে ইরানের যে সিস্টান প্রভিন্স রয়েছে এবং পাকিস্তানের যে বালুচিস্তান রয়েছে এবং ইরানেরও যে বালুচিস্তান রয়েছে, এই প্রভিন্সগুলোকে ফ্রি করার একটি টার্গেট নিয়েই এরা এই যে জেসে আদাল, এরা এরকম টেনশন ছড়াচ্ছে এই প্রভিন্স এলাকাতে, ঠিক আছে। আর রিলিজিয়াস ডিফারেন্স হ্যাভ অলসো এনলার্জ দি গ্যাপ বিটুইন দি টু। আর এই যে শিয়া সুন্নি যে একটি গ্যাপ, শিয়া সুন্নির যে গ্যাপ একটি, এটি হচ্ছে এখানের এই লড়াইয়ের মূল একটি বলতে পারো মেইন কারণ বলতে পারো, মেইন রিজন বলতে পারো। তো এটাই বলেছে। তো ইরানের গভর্নমেন্ট বলছে যে পাকিস্তানের যে জাইস আল আদাল গ্রুপ রয়েছে, তারা তাদের শহরের যে কারমেন শহরে রয়েছে, সেখানে সাউথ ইস্টার্ন ইরানিয়ান সিটি, সেখানে 3 বম হামলা হয়েছিল জানুয়ারি মাসে, সেখানে 100 পিপল মারা গিয়েছে, এবং তার প্রত্যুত্তরেই তারাও অ্যাটাক করেছে তাদের এই বালুচিস্তান প্রভিন্সে, এবং তার পরবর্তীতেই আবার পাকিস্তানের পক্ষ থেকেও এয়ার স্ট্রাইক হয়েছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। পরবর্তীতে কি বলছে দেখো, মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি তিনি কি করেছেন, স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস বিজয়বাড়াতে উদ্বোধন করলেন। এই স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস আসলে কি, B.R. আম্বেদকরের স্ট্যাচু। 19শে জানুয়ারি আমাদের যে বিজয়বাড়ায় যে B.R. আম্বেদকরের স্ট্যাচু ইনঅগারেট করেছেন কে, CM জগমোহন রেড্ডি। ইট হ্যাজ বিন নেমড স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এটাকে ইনঅগারেট করলো, এবং অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট ইরেক্টেড দি, এটার উচ্চতা কতই, স্ট্যাচুটা হচ্ছে 206 ফুট, কি মহাশিল্পম অফ আম্বেদকর। দিস ইজ দি টলেস্ট স্ট্যাচু অফ B.R. আম্বেদকর ইন দি ওয়ার্ল্ড। বিশ্বে সব থেকে বড় B.R. আম্বেদকর স্ট্যাচু হচ্ছে এটাই।
A statue constructed on the 81-foot pedestal মানে 81 ফুট চওড়া স্থান মানে জুড়ে রয়েছে এবং 125 ফুট টল রয়েছে, ঠিক আছে। আর যেখানে বি আর আম্বেদকর কি করেছিল, যারা ডিপ্রেসড ক্লাস রয়েছে মানে নিচু বলতে পারো, সেই সময় যে জাতপাতের একটা ভেদাভেদ ছিল, সেই নিচু জাতকে প্রপার শিক্ষা দিয়েছিল কি, এবং রিভোল্টেড এগেনস্ট দি আনটাচেবিলিটি অ্যান্ড অথরিটেরিয়ান আইডিয়াস, এবং তাদেরকে বলেছিল কি অস্পৃশ্যতা এবং কর্তৃত্বতা বোধের ধারণার বিরুদ্ধে বিদ্রোহের একটা আগুন তাদের ভেতরে জ্বালিয়েছিল বি আর আম্বেদকর। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান জার্নালিস্ট, তিনি ইন্ডিয়ার জার্নালিস্ট ছিলেন, হি ওয়াজ ইন্ডিয়ার জুরিস্ট, ইকোনমিস্ট, পলিটিশিয়ানস অ্যান্ড সোশ্যাল রিফর্মার, সামাজিক কাজকর্ম তিনি করতেন। তিনি অস্পৃশ্যতা, সেই সময় যে দলিত, সেই সব নিয়েও তিনি অনেক আন্দোলন করেছিলেন, ঠিক আছে। হি ওয়াজ দি ব্যাকওয়ার্ড ক্লাস নিয়েও আন্দোলন করেছিলেন প্রচুর। তাহলে হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দি ড্রাফটিং কমিটি অফ কি কনস্টিটিউশন, আমাদের যে কনস্টিটিউশন রয়েছে তার ড্রাফটিং কমিটির চেয়ারম্যানও আমাদের বি আর আম্বেদকরই ছিলেন। তাই অনেক সময় কিন্তু এটা পরীক্ষায় চলে আসে যে আমাদের কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, বি আর আম্বেদকর, মাথায় রাখবে। হি ওয়াজ অলসো নোন অ্যাজ দি ফাদার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অনেক সময় এটাও চলে আসে ফাদার অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কে, এটাও মনে রাখতে হবে কি বি আর আম্বেদকর। হি ওয়াজ দ্য ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি আমাদের ভারতের আবার প্রথম ল মিনিস্টারও ছিলেন। হি হ্যাজ স্টার্টেড দি দলিত বুদ্ধিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া, তিনি প্রথম ভারতে এই দলিত বুদ্ধিস্ট মুভমেন্ট চালু করেছিলেন, ঠিক আছে। এটা জানার বিষয়, মনে রাখবে। তো এটা কি হয়েছিল 19 জানুয়ারি, সেই কোথায় আমাদের অন্ধ্রপ্রদেশে বি আর আম্বেদকরের প্রায় 206 ফিট উঁচু একটি কি করলো মূর্তি বা স্ট্যাচু আনভেল করা হলো, যার নাম কি স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস, মাথায় রাখবে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। পরবর্তী টপিকে দেখো কি বলছে, জানুয়ারি 19 তারিখে খেলো ইন্ডিয়া ইউথ গেম এর 6ম এডিশন পিএম মোদির দ্বারা ইনোগ্রেট করা হলো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 3 দিনের ট্যুরে গিয়েছিলেন জানুয়ারির 19 তারিখে। আর ইনডোর এবং আউটডোর গেম এখানে অনুষ্ঠিত হতে চলেছে, সেটা কোথায়, জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাই, 19 থেকে 31 তারিখ পর্যন্ত। আর এটি প্রথমবার সাউথ ইন্ডিয়ায় হচ্ছে, খেলো ইন্ডিয়া ইউথ গেম এই প্রথমবার সাউথ ইন্ডিয়া অনুষ্ঠিত হচ্ছে। আর এই গেমে কোথায় কোথায় অনুষ্ঠিত হবে, তামিলনাড়ু, চেন্নাই, মাদুরাই, ত্রিচি অ্যান্ড কোয়েম্বাটুরে, ঠিক আছে। এই 4টি সিটিতে অনুষ্ঠিত হতে চলেছে, এটা মাথায় রাখবে। খেলো ইন্ডিয়া ইউথ গেম 19 জানুয়ারি, এটা 6th এডিশন। তো চলো আজকের টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের ইনফরমেশনগুলো কিরকম লাগবে, কতটা ইনফরমেটিভ মনে হলো, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমরা আরো কি কি ইনফরমেটিভ ভিডিও চাও, কি টাইপের ভিডিও চাও, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদেরকে বারবার বলছি, তো তবেই আমরা কি করতে পারবো, আমাদের ভিডিওকে আরো উন্নত করতে পারবো, ঠিক আছে। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয়। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ইনফরমেশন কালেক্ট করতে থাকো এবং সবসময় আপডেটেড থাকার চেষ্টা করো, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।